নমস্কার। গত পর্বে আপনারা শুনেছেন ছোট্ট বিলের নানান ঘটনা। আজকের পর্বে নরেন্দ্রনাথ বা স্বামীজির কৈশোরকাল এবং যৌবনকাল সম্বন্ধে, তার বিদ্যালয় জীবন এবং কলেজ জীবন সম্বন্ধে কিছু ঘটনা বলবো। 6 বছর বয়সেই নরেন্দ্রনাথকে একটি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানো হলো, কিন্তু সেখানে নানা রকম বন্ধু বান্ধবের সাথে মিশে সে এমন সমস্ত নতুন অভব্য শব্দ বলতে শিখল যে বাড়ির লোকজনের সেটা একদমই পছন্দ হলো না। স্বাভাবিক ব্যাপার। তাই তাকে সেই বিদ্যালয় থেকে ছাড়িয়ে এনে বাড়িতে গৃহশিক্ষক রেখে পড়ানোর ব্যবস্থা করা হলো। নরেন দ্রুত নিজের পড়াশোনা এগিয়ে যেতে লাগলো। যখন অন্য ছেলেরা বর্ণমালা চিনতে ব্যস্ত, ততদিনে নরেন্দ্রনাথ লিখতে এবং পড়তে শিখে গেছে। তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। তার শিক্ষক বই থেকে যেটা পড়ে যেতেন সেটা শুধুমাত্র শুনে শুনেই তার পড়া হয়ে যেত। মাত্র 7 বছর বয়সেই সংস্কৃত, ব্যাকরণ এবং রামায়ণ মহাভারতের অনেকটা অংশ তার মুখস্থ হয়ে গেছিল। 7 বছর বয়সে 1871 খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে ভর্তি হন। সেখানে তার শিক্ষকেরা অতি সহজেই তার প্রখর বুদ্ধির আন্দাজ পেলেন। পরে তার বন্ধুদের কাছ থেকে, অর্থাৎ ক্লাসের বন্ধুদের কাছ থেকে এটা জানা গেছে যে নরেন্দ্রনাথ এতটাই দুরন্ত ছিল যে বেশিরভাগ সময়ই তাকে তার ডেস্কে পাওয়া যেত না। খেলাধুলায়ও তার উৎসাহের অভাব ছিল না। স্কুলে টিফিনের ঘন্টা পড়লেই সে সবার আগে খেয়ে দিয়ে সোজা খেলার মাঠে ছুটত। রোজ নিত্য নতুন খেলা খেলতে তার ভীষণ ভালো লাগত। ছোটবেলা থেকেই সে একঘেয়েমি জিনিসটাকে একদমই পছন্দ করত না। তাই সে বন্ধুদের নিয়ে মাঝে মাঝেই নতুন খেলা বানাতো। আবার বন্ধুদের মধ্যে ঝগড়া হলে তারা নরেনের কাছে সেই সমস্যার সুরাহা চাইতে আসত। নরেন্দ্রনাথের আরও একটা অদ্ভুত করা ক্ষমতার কথা এবার বলবো। ক্লাসে যখন শিক্ষকরা পড়াতেন, তার ফাঁকে ফাঁকেই সে কিন্তু তার বন্ধুদের নিয়ে রামায়ণ মহাভারতের গল্প অথবা বাড়িতে সে কি কি দুষ্টুমি করেছে সেই সব গল্প বলতো। একদিন ক্লাসে শিক্ষক মশাই যখন পড়াচ্ছেন, তখন নরেন্দ্রনাথ এবং তার বন্ধুরা সেই একই কীর্তি করছিল। মাস্টারমশাই তাদের দেখে হঠাৎ তাদের জিজ্ঞাসা করলেন একটু রাগত স্বরে, বলো তো আমি কি পড়াচ্ছিলাম বা কি পড়াচ্ছি? স্বাভাবিকভাবেই অন্য ছেলেরা সব মাথা নিচু করে চুপ করে রইল, কিন্তু নরেন্দ্রনাথ বলে দিতে পারল তখন ক্লাসে কি নিয়ে পড়া হচ্ছিল। কি করে সম্ভব এটা? কারণ নরেন্দ্রনাথের সেই অদ্ভুত শক্তি ছিল যা দিয়ে সে একসঙ্গে একাধিক বিষয়ে মন দিতে পারত। তাই তাকে যত প্রশ্ন করা হলো সব বিষয়ে সে কিন্তু ঠিক ঠিক উত্তর দিল। তখন অবাক হয়ে মাস্টারমশাই জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে তাহলে কথাটা কে বলছিল? সব ছেলেরাই তখন আঙ্গুল দিয়ে নরেনের দিকে দেখিয়ে দিল। মাস্টারমশাই কিছুতেই বিশ্বাস করতে চাইছিলেন না, কারণ তিনি ভেবেই পেলেন না এটা কিরমভাবে সম্ভব, আর যদিও বা সম্ভব হয় তো এমন ছাত্রকে তিনি কি বলবেন। নরেন্দ্রনাথ সবার প্রিয় ছিল। পাড়ার সমস্ত পরিবার, সে ধনী হোক বা গরিব, উঁচু হোক বা নিচু জাত, সবার সাথে তার একটা সুন্দর এবং সুমধুর সম্পর্ক ছিল। তার কোনো বন্ধু যদি কষ্টে পড়ত, তাহলে সে সবার আগে তাকে সান্ত্বনা দিতে চলে যেত। সে এমন মজা আর ফুর্তি করতে পারত
যে এমনকি সব থেকে রাশভারী এবং গুরুগম্ভীর গুরুজনেরাও তার কথায় হেসে ফেলতেন। 1877 সালে নরেন্দ্রনাথ যখন অষ্টম শ্রেণীতে পড়ে, তখন তার পরিবার সাময়িকভাবে রায়পুর, অর্থাৎ বর্তমান যেটা ছত্তিশগড় রাজ্য, সেখানে স্থানান্তরিত হয় এবং স্বাভাবিকভাবেই নরেনকেও তাদের সঙ্গে যেতে হলো। কিন্তু রায়পুরে কোনো স্কুল ছিল না, এর ফলে তাকে কোনো স্কুলে ভর্তি করানো গেল না। ফলে এই সময় নরেন্দ্রনাথ তার বাবার সাথে অনেক বেশি সময় কাটাতে পারল। বাবার সাথে নরেন্দ্রনাথ নানা বিষয় আলোচনা করত। নরেনের বাবা নিজে ব্যক্তিগতভাবে এটা মনে করতেন যে শিক্ষা মানে শুধুমাত্র কতগুলো তথ্য মাথায় রাখা নয়, শিক্ষার মূল উদ্দেশ্য হল স্বাধীন এবং উদার ভাবনা চিন্তা করতে শেখা। বিশ্বনাথ দত্তের সাথে অনেক জ্ঞানী গুণী এবং পণ্ডিত ব্যক্তি দেখা করতে আসতেন। নরেন তাদের সঙ্গে আলোচনায় বসে শুনত তাদের কথা এবং মাঝে মাঝে নিজেও সেই আলোচনায় যোগ দিত। এই সময় সে চাইতো যে বড়রাও তার বিচার বুদ্ধিকে যথেষ্ট সম্মান দিক। কেউ যদি তার ভাবনা চিন্তাকে যথাযোগ্য মর্যাদা না দিত, তাহলে সে কিন্তু খুব রেগে যেত, আর মাঝে মাঝে সেটা সবার সামনে প্রকাশও করে ফেলত। তার বাবা এটা সবসময় যে পছন্দ করতেন বা মেনে নিতেন সেটা নয়, কিন্তু একই সঙ্গে ছেলের এই আত্মসম্মান বোধ দেখে তিনি কিন্তু নিজে মনে মনে খুব গর্ব অনুভব করতেন। 1879 সালে বিশ্বনাথ দত্ত এবং তার পরিবার আবার কলকাতায় ফিরে এলেন। নরেন্দ্রনাথকে আবার ওই পুরনো স্কুলে ভর্তি করাতে একটু অসুবিধা হয়েছিল, কারণ সে 2 বছর স্কুল করেনি। কিন্তু তার শিক্ষকেরা তাকে ভালোবাসতেন। শেষ পর্যন্ত তারা তাকে স্কুলে ভর্তি নিলেন বা ফিরিয়ে নিলেন। তখন নরেন্দ্রনাথ পড়াশোনায় মন দিয়ে 3 বছরের পড়া 1 বছরের মধ্যে শেষ করল। পরবর্তীকালে কলেজে ভর্তির পরীক্ষাও সে খুব ভালোভাবেই পাশ করল। 1880 সালে জানুয়ারি মাসে কলিকাতা প্রেসিডেন্সি কলেজের কলা বিভাগে প্রথম বর্ষে ভর্তি হন। পরের বছর তিনি চলে যান স্কটিশ চার্চ কলেজে। এই সময় তিনি অধ্যয়ন করেন পাশ্চাত্য যুক্তিবিজ্ঞান, পাশ্চাত্য দর্শন ও ইউরোপীয় জাতিসমূহের ইতিহাস। 1881 সালে FA পরীক্ষায় উত্তীর্ণ হন এবং 1884 সালে ব্যাচেলর অফ আর্টস ডিগ্রি লাভ করেন। স্বামীজি পড়াশুনোয় কেমন ছিলেন? নরেন্দ্রনাথ দত্ত ওরফে স্বামী বিবেকানন্দ এন্ট্রেন্স, FA এবং BA পরীক্ষা পাশ করেছিলেন। FA এবং BA পরীক্ষায় 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিলেন। এন্ট্রেন্সে ইংরেজিতে 47, FA-তে 46 এবং BA-তে 56 নম্বর পেয়েছিলেন। ইংরেজি কথনে তার ছিল অপার দক্ষতা। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তার স্কুলের দিনের ঘটনা। একবার স্কুলে কোনো এক সাহেব পরিদর্শনের জন্য আসার কথা ছিল এবং সেখানে তাকে ওয়েলকাম স্পিচ, সেটা স্বামীজি নিজে লিখেছিলেন এবং নিজে সবার সামনে পাঠ করেছিলেন এবং তাতে ওই সাহেব ভীষণ মুগ্ধ হয়েছিলেন। নরেন্দ্রনাথ জীবনে একঘেয়েমি একদমই পছন্দ করতেন না। তিনি বন্ধুদের নিয়ে একটা নাটকের দল খুলে ফেললেন। তার নিজের বাড়ির ঠাকুর দালানের নাটকের অভিনয় শুরু হলো। তার কিছুদিন পরে তিনি নিজের বাড়ির উঠোনে একটা কুস্তির আখড়াও খুলে ফেললেন। সেখানে তার বন্ধুরা নিয়মিত শরীরচর্চা করতে লাগলো। সেটা বেশ কিছুদিন চলল অবশ্য, যতদিন না তার এক ভাই, অর্থাৎ নিজের ভাই, হাত ভেঙে ফেলল। তারপর সেটা থেমেই গেল। তারপরে নরেন আরেক পড়শির আখড়ায় গিয়ে যোগদান করল, আর সেখানে গিয়ে তলোয়ার চালানো, লাঠি খেলা, নৌকো চালানো আর অন্যান্য বিভিন্ন খেলা শিখতে শুরু করল। একবার সে পাড়ায় খেলার প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন তিনি।
যখন সে এইসব নিয়ে ক্লান্ত হয়ে পড়ত, তখন সে বাড়িতে ম্যাজিক লণ্ঠনে ছবি দেখাতো। অতি অল্প বয়সেই তিনি বিভিন্ন ধরনের কুসংস্কার এবং তৎকালীন আমাদের সমাজের ধর্ম ও বর্ণের ভিত্তিতে বৈষম্য বিচারের যুক্তিগ্রাহ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তুলতেন। খুব ছোটবেলা থেকেই আধ্যাত্মিকতা, ঈশ্বর উপলব্ধি এবং সর্বোচ্চ আধ্যাত্ম সত্যের উপলব্ধি, এসবের জন্য তার মন খুব ব্যাকুল হতো। প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন ধর্মীয় ও দার্শনিক ধ্যান ধারণা নিয়ে তিনি ভালো মতন পড়াশোনা করতেন এবং জ্ঞান আরোহণের চেষ্টা করতেন এবং বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে এই বিষয়ে সাক্ষাৎ করতেন, আলোচনা করতেন। সে যুগের এক গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় সংগঠন ব্রহ্ম সমাজের সংস্পর্শেও তিনি আসেন এবং ব্রহ্ম সমাজের একেশ্বরবাদ, পৌত্তলিকতা বর্জন করা এবং সামাজিক ও ধর্মীয় সংস্কার চেতনার দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। ওই সময় ব্রহ্ম সমাজের দুজন সর্বোচ্চ নেতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। তাদের কাছে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে বিভিন্ন প্রশ্ন রাখেন, কিন্তু তিনি নিজে মানসিকভাবে সেই উত্তরে তৃপ্ত হন না, বা বলা যেতে পারে তিনি সদুত্তর পাননি। নরেন্দ্রনাথের আধ্যাত্মিক বিকাশে তার মায়ের ভূমিকাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী জীবনে তিনি তার মায়ের একটি কথায় বারংবার উদ্ধৃত করে বলতেন, তার মা তাকে বলতেন, সারা জীবন পবিত্র থাকো, নিজের সম্মান রক্ষা করো, অন্যের সম্মানে কোনো দিন আঘাত করো না, নিজে কোমল হও, কিন্তু প্রয়োজন বোধে নিজেকে শক্ত রেখো। কথিত আছে নরেন্দ্রনাথ ছিলেন ধ্যানসিদ্ধ। ঘুমের মধ্যেও তিনি এক জ্যোতির দর্শন করতেন এবং ছোটবেলায় একবার ধ্যানের সময় তিনি গৌতম বুদ্ধের দর্শনও পেয়েছিলেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে নরেন্দ্রনাথ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কিরমভাবে সাক্ষাৎ পান, বা তার কিরমভাবে কাছে আসেন, বা তার আধ্যাত্মিক জীবনে কিরমভাবে শুরু হয়, সেই সম্বন্ধে অনেক অজানা তথ্য আপনাদের জানাবো। ধন্যবাদ।